সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনে জয়েন করার জন্য। তো আজকে আমাদের যে ফ্রি ট্রেনিং সেশনটা, এই সেশনের টপিকটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক অ্যান্ড বি এক্সপার্ট অন ইট অ্যাজ এ রিসার্চার অর রিসার্চ ফেলো অর স্টুডেন্ট। আমরা যারা রিসার্চের সাথে জড়িত, আমরা সবাই জানি যে স্যাম্পলিং একটা শব্দ আমরা প্রায়শই শুনি, এবং স্যাম্পলিং এর অনেক ধরনের কাজ আসলে রিসার্চে আমরা দেখি। তো আজকের এই সেশনটা মূলত আমাদের কন্ডাক্ট করবেন আমাদের অনারেবল ট্রেনার মিস্টার হালিমুজ্জামান স্যার। স্যার একজন রিসার্চ স্কলার। স্যার আমাদেরকে ওনার গাইডলাইন দিবেন, এবং আমরা স্যারের কাছ থেকেই মূলত জানার চেষ্টা করব আসলে অ্যাজ এ রিসার্চার আর রিসার্চ ফেলো আমরা আসলে কিভাবে স্যাম্পলিং টেকনিক্স এর বিষয়গুলো অ্যারেঞ্জ করব, এবং কিভাবে আমরা ক্রমশ আমাদের নলেজ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা এই এই বিষয়ে আমরা পারদর্শী হয়ে উঠবো। তো এই সেশনটাতে মূলত আমরা যা মানে আমাদের স্যার আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সে অনুযায়ী মোটামুটি আমরা সবাই সেশনটা করবো। সেশনটা রেকর্ডেড থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, বা আমাদের যেই বুকম্যান ট্রেনিং এবং রিসার্চ ইনস্টিটিউটের যেই ফেসবুক পেজ আছে সেই পেজেও এটা রেকর্ডেড থাকবে। তো আপনারা যারা জয়েন করেছেন সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের সেশন। তো আমি স্যারকে জানাবো, একটু আমি স্যারকে রিকোয়েস্ট করব। স্যার আপনি কি আছেন? জি। জি, থ্যাংক ইউ স্যার, আজকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সেশনটাকে পরিপূর্ণ করার জন্য। আমি এখন স্যারকে ফ্লোর দিয়ে দিব। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন, এবং লাস্টে আমাদের একটা কোশ্চেন আনসার সেশন আছে। স্যার ইনশাল্লাহ আমাদের কোয়ারিজ গুলোর আনসার দিয়ে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। সবাই কেমন আছেন? হ্যালো, আমি কি অডিয়েবল? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, শুনতে পাচ্ছি। আমি একটু পেপার ওপেন করি আমার। আচ্ছা, এই যে একটা পেপার দেখেন, এটা খুব ভালো একটা জার্নালে পাবলিশ হওয়া একটা পেপার, স্কোপাস ইন্ডেক্স জার্নালে। আমি এই পেপারে পেপারে একটা যেমন অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন, আমি মেথোডোলজিতে যাই। আপনারা পেপারে কোথায় দেখবেন যে আসলে আপনার কোন পেপারের স্যাম্পল সাইজ কত, বা স্যাম্পলিং টেকনিক কি ছিল, বা স্যাম্পল এরিয়া কোনটা ছিল, এগুলা কিভাবে বের করবেন? আপনি ডিরেক্টলি মেথোডোলজিতে চলে যাবেন। প্রত্যেকটা ইয়েতে দেখবেন একটা মেথোডোলজি একটা পার্ট থাকবে আপনার পেপারে। সে মেথোডোলজিতে যাবেন, অথবা ডিরেক্টলি স্যাম্পলিং টেকনিক অথবা রিসার্চ ডিজাইন, এরকম বিভিন্ন ক্লজ থাকবে, সেখানে আমরা চলে যাব। চলে গেলে আমরা আসলে পেয়ে যাব যে আসলে কোন পেপারে কি মেথোডোলজি, কি টাইপের স্যাম্পল বা স্যাম্পলিং বা রিসার্চটা কি টাইপের, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ নাকি মিক্সড মোড, এগুলো ক্লারিফাই করা থাকে বা মেনশন করা থাকে। আচ্ছা, আমরা যদি এই পেপারটাতে আসি, দেখি আমরা এখানে কি পাই। রেজাল্টস, একটু এই যে দেখেন এখানে একটা পার্ট আছে, এই যে স্যাম্পল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটু হাইলাইট করি। এই যে দেখেন হাইলাইটেড পার্টটা দেখেন এখানে, আহ, লেখা আছে যে স্যাম্পল। এই স্যাম্পল থেকে আমরা দেখবো আসলে এখানে কি টাইপের স্যাম্পল এখানে এই পেপারে ইউজ করা হয়েছে। দেখেন, আমি একটু ভিতরের দিকে পড়ি, এই একটু এটা পড়বেন, এই যে দেয়ার, এই যে therefore non-probability sampling frame was constructed to include management accounted who are users of BI। মানে এই এইটা দেখেন, জাস্ট একটা লাইন বা কয়েকটা ওয়ার্ড থাকবে, বা একটা লাইনের মধ্যেই থাকবে যে আসলে এখানে কি টাইপের স্যাম্পলিং টেকনিক ইউজ করা হয়েছে। এই যে দেখেন এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। এটা কেন নন প্রবাবিলিটি? এই পেপারটা হচ্ছে কোয়ালিটিটিভ একটা পেপার, ঠিক আছে? এখানে যে রিসার্চটা হচ্ছে এটা কোয়ালিটিটিভ। যদি কোয়ান্টিটিভ হইতো সেটা প্রবাবিলিটি স্যাম্পলিং হইতো। আচ্ছা, এইটা গেল। আরেকটা পেপার যদি আমি ওপেন করি, এটা কি দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ফোরকাস্টিং সেলস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস? যদি ভিজিবল না হয় আমাকে একটু বলবেন। আচ্ছা, এইখানে আসি, এই যে ম্যাটেরিয়ালস এন্ড মেথডস, এর মধ্যে দেখি আমরা স্যাম্পলটা কোথায়।
বা স্যাম্পলিং টেকনিকটা কোথায়? এই লাইনটা একটু দেখবেন, জাস্ট এই তিনটা ওয়ার্ড। এই যে আন্ডারলাইন করে তিনটা ওয়ার্ড দেখেন, যে উই পারফর্ম র্যান্ডম স্যাম্পলিং, জাস্ট এই কথাটা, এইটা অবশ্যই দেখবেন প্রত্যেকটা পেপারেই, ম্যাক্সিমাম পেপারেই এইটা একটা ক্লারিফিকেশন থাকে যে এই রিসার্চ পেপারে কি টাইপের স্যাম্পলিং ইউজ করা হয়েছে বা কি টাইপের টেকনিক ইউজ করা হয়েছে। দেখেন পারফর্ম র্যান্ডম স্যাম্পলিং, আমরা আগেরটা দেখেছিলাম রন প্রবাবিলিটি স্যাম্পলিং, এটাতে দেখলাম উই পারফর্ম র্যান্ডম স্যাম্পলিং। এটা একটা স্যাম্পলিং টেকনিক। আচ্ছা, শেষ, আমরা এই পেপার থেকে বেরিয়ে যাব, আমরা আবার শিটে যাই। আচ্ছা, এবার শিটে আসলাম। দেখা যাচ্ছে কি এবার স্যাম্পলিং শিট ভিজিবল আপনাদের কাছে? স্যাম্পল জি, স্যাম্পলিং শিট। দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ডান। এবার আমরা আসি একবার ভেরি, এখন মূল আলোচনায় আমরা চলে আসবো। জাস্ট দুইটা পেপার দেখালাম আপনাদের বোঝার জন্য যে আসলে স্যাম্পলিংটা কোথায় লাগে, কোথায় স্যাম্পলিং এর ক্লারিফিকেশন দিতে হয়। আপনার সেটা থিসিস হোক অথবা রিসার্চ পেপার হোক, প্রত্যেকটা জায়গায় আপনাকে স্যাম্পলিং এর ক্লারিফিকেশনটা দিতে হবে। আইদার আপনার পেপার রিজেক্ট হবে, অথবা আপনার যে রিভিউয়ার আছেন ওনাকে আপনার রিকমেন্ডেশন দিবে যে আপনি কি স্যাম্পলিং টেকনিক ইউজ করছেন, আপনার স্যাম্পল সাইজ কত, বা আপনার স্যাম্পল কে কে, এইটার একটা ক্লজ দিতে হবে, ক্লারিফিকেশন দিতে হবে। দেন হয়তো আপনার পেপার আবার রিসাবমিট করতে হবে বা রিভিউতে যাবে বা এটা অ্যাকসেপ্ট হবে। এবার আসি স্যাম্পলিং প্রসেস। আসলে এই টোটাল মানে প্রত্যেকটা মানে রিসার্চ এমন একটা বিষয়, দেখবেন আপনার একটা লাইনকে প্রুফ করার জন্য আপনার অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু পড়তে হয়। আমি সিম্পল লিখে দিলাম যে র্যান্ডম স্যাম্পলিং ইউজ করেছি বা আপনার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করেছি, বাট এইটা লেখার জন্য জানতে হয় অনেক। কথা একটা, কিন্তু এইটার জন্য পড়াশোনা করতে হয় প্রচুর, জানতে হয় প্রচুর, কারণ নাইলে আপনি ক্লারিফিকেশন দিতে পারবেন না। আচ্ছা, এই যে স্যাম্পলিংটা, এই টোটাল যেই একটা স্যাম্পলিং আমি যে লিখে দিলাম যে র্যান্ডম স্যাম্পলিং টেকনিক ইউজ করেছি, বা ডেটা কালেকশনটা, এই ডেটা কালেকশনের জন্য আমার স্যাম্পল ছিল, স্টুডেন্ট ছিল অথবা ডক্টর ছিল বা পেশেন্ট ছিল, এইটা যে ছিল, এই টোটাল যাচাই বাছাই ডেটা কালেকশন এবং কোন প্রক্রিয়ায় হলো, এই পুরা প্রসেসটাকেই বলা হয় স্যাম্পলিং প্রসেস। এখন আসেন স্যাম্পলিং প্রসেসের মধ্যেই আমি আগে আসি যে আসলে স্যাম্পলিং কারা হবে, একটা রিসার্চে আপনার স্যাম্পল কারা হবে। পৃথিবীতে প্রত্যেকটা রিসার্চই মানুষের উপরে হয়, কোনো না কোনো ভাবে মানুষই জড়িত, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক যেটাই হোক, হয় মানুষ করে বা অন্য কোনো বস্তুর উপরে হইলেও সে রেসপন্ডেন্ট কিন্তু বেসিক্যালি মানুষই হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আসি প্রথমেই এই যে স্যাম্পলিং প্রসেসের যেটা আমরা দেখবো পপুলেশন। আচ্ছা, পপুলেশনটা কি? আমি পপুলেশন হচ্ছে টার্গেটেড পিপল, মানে আপনি কোথায় রিসার্চটা করব, কোন এরিয়াতে রিসার্চ করব, কাদের উপর রিসার্চ করব, এই টোটালটা হচ্ছে একটা পপুলেশন। প্রথমে আমরা যখন চিন্তা করি যে আমি একটা রিসার্চ পেপার করব, সাপোজ আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনি অথবা আমরা চিন্তা করলাম যে আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে একটা রিসার্চ করব বা একটা গবেষণা করব, দেখব ওই ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা সাবজেক্টের বা কোনো একটা বেসিক একটা সাবজেক্টের উপর পারফরমেন্স কেমন, মানে তারা কতটা ভালো করতেছে।
হ্যাঁ, এখানে অনেক টাইপের রিসার্চ আছে, এটা রিসার্চ ক্লাসিফিকেশন একটা ডিফারেন্ট ইস্যুস। বাট আমি যদি বেসিক্যালি ধরি যে আমি অমুক একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের বা অমুক একটা ক্লাসের বা স্কুলের স্টুডেন্টদের পারফরমেন্সটা ইভালুয়েট করবো, সেটা ইভালুয়েশনের জন্য অবশ্যই রিসার্চ করতে হবে। তখন এই টোটাল ইউনিভার্সিটি অথবা আপনি যদি আপনার ইচ্ছা আপনি যেটা ধরবেন, এটা ডিপেন্ডস করবে আপনার উপরে, বা যে রিসার্চার হবেন বা যে রিসার্চ করবেন তার উপরে, যে পপুলেশনটা কোনটা হবে। যখন আপনি টোটাল একটা ইউনিভার্সিটিকে চিন্তা করবেন, বা আপনি চিন্তা করতে পারেন একটা ফ্যাকাল্টি, চিন্তা করতে পারেন একটা ডিপার্টমেন্ট, চিন্তা করতে পারেন, এটাকে আস্তে আস্তে এক্সট্রাক্ট করতে 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 আপনার এটা ছোট হয়ে লাস্টে স্যাম্পল ইউনিটে আসবে। আমি একটু একটা গ্রাফ আছে, এটা একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে মানে সুবিধা হবে। আচ্ছা, এখানে মোটামুটি সব কাভার হয়ে যাবে। এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, বড় সার্কেলটা, এই বড় সার্কেলটা আপনি যদি চিন্তা করেন বা আমি যদি চিন্তা করি, আমি আজকে একটা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এই বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের উপরে একটা সাবজেক্টে, নির্দিষ্ট একটা সাবজেক্টের, অ্যাকাউন্টিং, ফিনান্স হতে পারে, মার্কেটে যে কোনো একটা সাবজেক্টের রেজাল্ট কেমন বা তাদের পারফরমেন্স কেমন, সেইটা আমি যাচাই বাছাই করবো, একটু ইভালুয়েট করবো, দেখবো। তখন আপনি, আপনার পপুলেশন হবে এই পুরা ফ্যাকাল্টি স্টুডেন্ট। এই পপুলেশন আপনি দেখেন, এখানে ইন্ডিকেশন দেয়া আছে পপুলেশন, এটা হচ্ছে পপুলেশন, মানে এইখানে যত স্টুডেন্ট আছে একটা ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির যে যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে আপনার রিসার্চের একটা পপুলেশন। আমরা পপুলেশনকে ধরি, বাট টোটাল পপুলেশনকে কিন্তু আমরা কাউন্টে আনি না, বা পপুলেশন এর টোটাল পপুলেশন রিসার্চ হয় না। আচ্ছা, এই পপুলেশন থেকে আমরা এক্সট্রা করে নিয়ে আসবো আসলে, আমরা আইডেন্টিফাই করব তাহলে আমার টার্গেটেড পপুলেশন কারা, মানে টার্গেট পপুলেশন কারা, সেটা হচ্ছে স্যাম্পল ফ্রেম, মানে যেটাকে আমরা বলি স্যাম্পল ফ্রেম। টার্গেট পপুলেশন কি, আপনি এখানে তারপরে দেখেন আমাদের যে ইয়েলো ফ্রেমটা আছে, এখানে চলে আসেন। আমি সব কয়টা স্টুডেন্ট, বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট অনেক, তখন আপনি যদি চিন্তা করেন না আমি বিজনেস ফ্যাকাল্টির যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে পপুলেশন, এখান থেকে আপনি যদি জাস্ট মানে চিন্তা করেন যে না, আমি বিজনেস ফ্যাকাল্টির সাবজেক্ট আছে অনেকগুলো, দুটো সাবজেক্ট, যদি এমবিএ আছে, বিবিএ আছে, আপনি চিন্তা করেন আমি বিবিএ স্টুডেন্টদের আমি এজ এ স্যাম্পল ফ্রেম হিসেবে নিয়ে নিব, মানে বিবিএ স্টুডেন্টদের উপর আমি এই রিসার্চটা পারফর্ম করব, অথবা বিবিএ স্টুডেন্টদের কাছ থেকে ডেটা কালেক্ট করব। তখন আপনি এটাকে ছোট করে আপনি চলে আসবেন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিবিএ তে। এই যে বিবিএ তে এটাকে বলা হয় স্যাম্পল ফ্রেম, মানে আপনি আরো ছোট করে ফেললেন। আমি যদি সংখ্যা দিয়ে বোঝাই, সাপোজ আপনার পপুলেশন হচ্ছে 500 স্টুডেন্ট বা 1000 স্টুডেন্ট, ওই 1000 স্টুডেন্ট থেকে আপনি এটাকে স্যাম্পল ফ্রেমে নিয়ে আসবেন। 1000 স্টুডেন্ট মানে কি, আপনার এখান থেকে আপনি বিজনেস, যদি বিবিএ ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে আসেন, ওখান থেকে হয়তো আপনার টিকবে 300 বা 400। আপনি একটা চিন্তা করলেন যে না, এই বিবিএ ফ্যাকাল্টিতে 400 স্টুডেন্ট আছে, আমি এই 400 স্টুডেন্টের উপর এবার এই রিসার্চটা পারফর্ম করবো, 400 স্টুডেন্টের কাছ থেকে ডাটাটা কালেক্ট করব। আচ্ছা, এই স্যাম্পল ফ্রেমটা হয় মানে কি, আপনার অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল স্টুডেন্ট কারা, মানে অ্যাকচুয়াল আপনার রেসপন্ডেন্ট কারা হবেন। তখন এটা চিন্তা করবেন যে না, আমি হয়তো বিজনেসের যে স্টুডেন্ট গুলো আছেন বা এর মধ্য থেকে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ স্টুডেন্টদেরকে আপনি কাউন্টে আনলেন। তারপরে আসেন এখান থেকে আপনার স্যাম্পল সাইজ, মানে স্যাম্পল কারা হবে, অ্যাক্সেসেবল পপুলেশন। প্রথম তো আমরা ঠিক করলাম টার্গেট পপুলেশন, টার্গেট পপুলেশন আমাদের বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তারপরে আসেন অ্যাক্সেসেবল পপুলেশন কারা, মানে স্যাম্পল কারা। অ্যাক্সেসেবল হচ্ছে যাদের কাছ থেকে আপনি ডেটা নিতে পারবেন। সাপোজ আপনি 400 স্টুডেন্ট বের করলেন, যে 400 স্টুডেন্ট বিবিএ তে আছে, 400 স্টুডেন্টদের সবাই তো রেগুলার না, কেউ ড্রপ আউট হয়েছে, কেউ রেগুলার আসে না, কেউ এক্সামে অ্যাটেন্ড করে না। তো যা, মানে আপনার মানে কাগজে কলমে 500 স্টুডেন্ট আছে, বাট ইউনিভার্সিটিতে বা ডিপার্টমেন্টে আপনি প্রেজেন্ট করলেন 300 বা 350। তো সেক্ষেত্রে তো আপনি আপনার ওই 400 জনের কাছে ডেটা নিবেন না, তখন আপনি যাচাই বাছাই করে আপনার আসতে হবে যারা রেগুলার ডিপার্টমেন্টে আসে বা ক্লাসে আসে। এরকম যখন এখানে আসবেন তখন হবে এটা আপনার
স্যাম্পল মানে অ্যাক্সেসিবল পপুলেশন, মানে এদের কাছ থেকে আপনি ডেটা নিতে পারবেন যারা প্রেজেন্টলি ইউনিভার্সিটিতে এক্সিস্ট আছে। এইবার আসেন এই দুইটা জিনিস একটু ক্লারিফাই করে দেই, যে এলিমেন্টস আপনার পপুলেশনের ভিতরে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি বললাম যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর মধ্যে যারা স্টুডেন্ট আছেন প্রত্যেকে এক একজন এলিমেন্টস। এই দেখেন ইন্ডিকেশন দেওয়া আছে এলিমেন্টস। আবার স্যাম্পল যারা আপনার স্যাম্পল হয়, এই স্যাম্পলের মাঝে এই স্যাম্পল ইউনিট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যাদের কাছ থেকে আপনি ডেটা নিলেন, এরা হচ্ছে স্যাম্পল ইউনিট। জাস্ট আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা বোঝালাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি একটু থিওরিটিক্যালে যাব। আচ্ছা, এই যে আমি অলরেডি বলে দিছি প্রথমেই যে পপুলেশন, তাহলে পপুলেশন কারা? এই যে এ গ্রুপ অফ এলিমেন্টস হ্যাভিং সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, ইট ক্যান বি হিউম্যান বিইং, লিভিং অর নন লিভিং অবজেক্ট। ওকে, তো এটা আমি আপনাদের বুঝাই দিছি যে পপুলেশন কারা। পপুলেশন হচ্ছে হোল অফ দ্য রেসপন্ডেন্ট, মানে আপনার যে আহ, যাদের উপর রিসার্চ করবেন, যাদের কাছ থেকে ডেটা কালেক্ট করবেন, এই পুরাটাই হচ্ছে আপনার পপুলেশন। সাপোজ আমি বললাম ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টির কথা বললাম, আপনি একটা রিজন ধরতে পারেন, আপনি হয়তো একটা হসপিটাল ধরতে পারেন, একটা এরিয়া ধরতে পারেন, একটা ডিস্ট্রিক্ট ধরতে পারেন, যা হোয়াট এভার আপনি যেটার উপর আপনি রিসার্চ করবেন সেটা ধরতে পারেন। বাট এটাকে মানে কিভাবে ধরবেন এগুলো আসতেছি পরের বার। তারপর এলিমেন্টস এইটাও বলে দিলাম। তারপরে এখান থেকে স্যাম্পল ফ্রেম, তো স্যাম্পল ফ্রেম কি সেটাও বলে দিলাম, যে আসলে এই ওখান থেকে আপনার অ্যাক্সেসেবল টার্গেটেড পপুলেশন যারা তারা স্যাম্পল ফ্রেম, দেন স্যাম্পল, এবার স্যাম্পল ইউনিট তাও বলে দিলাম। তারপর সেন্সাস। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন পপুলেশন, সেন্সাস এবং স্যাম্পলিং, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? কারো কি আইডিয়া আছে? একটু শুনতে চাচ্ছি। একটু কথা বলে ভালো হয়। হ্যালো, পপুলেশন সেন্সাস বলতে তো সম্ভবত সমগ্র পপুলেশনটাকে বোঝানো হয়েছিল, আর স্যাম্পলিং বলতে ওই যে নির্দিষ্ট ছোট একটি অংশ যেটা সেটা, এরকম কিনা না স্যার? স্যাম্পলিং, হ্যাঁ আপনি মোটামুটি চলে আসছেন কাছে। স্যাম্পলিং এ আপনার একটা এরিয়ার বা একটা পপুলেশনের সবাই আসে না, জি স্যার। আর সেন্সাসে প্রত্যেকে আসে, কেউ বাদ পড়ে না। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা আদমশুমারি দেখছেন। জি স্যার, জি স্যার, আমার খেয়াল খেয়াল আসছে, জি স্যার, এখন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, বলতে আদমশুমারিতে কিন্তু আমরা যারা সেন্সাস করি মানে, বা আদমশুমারি বা এই কিছুদিন আগে বা আমাদের দেশে অর্থশুমারি যেটা ফিনান্সিয়াল সেন্সাস হয়ে গেল, এখানে জি হচ্ছে কি একেবারে দেশের সকল নাগরিকই চলে আসে। আর রিসার্চের কিন্তু সবাইকে আনা পসিবল না। রিসার্চের ক্ষেত্রে আপনি কম আনবেন, ঠিক আছে? আপনি জি। আপনার একটা টার্গেটেড পিপল নিয়ে আসবেন। এটা হচ্ছে স্যাম্পলিং, আর মানে স্যাম্পল আর কি। আর পুরা প্রক্রিয়াটাকেই আমরা স্যাম্পলিং বলি। যে আপনি একটা ডেটা কালেকশন করার আগ পর্যন্ত যা যা করতে হয় ডেটা কালেকশন থেকে, এই কিভাবে করবো ডেটা কালেকশন আগ আগ পর্যন্ত যে প্রিপারেশনটা, যে প্রসেসটা, এটাই হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, তারপরে স্যাম্পল সাইজ, এটা নিয়ে আমি পরে কথা বলবো। যেটা আজকের মূল আলোচনা এটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। আচ্ছা, স্যাম্পলিং টেকনিক কিরকম এবার আসেন। আমরা যে বুঝালাম যে এরা পপুলেশন, এরা স্যাম্পল ফ্রেম, এরা স্যাম্পল এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্টস, এরা স্যাম্পল ইউনিট, এই যে এত কিছু বোঝালাম, বাট এইটা করার জন্য কারা হবে? তাহলে ফাইনালি আমার স্যাম্পল কারা হবে? আমি হয়তো রিসার্চ করতে গেলাম, আপনি চিন্তা করলেন যে না আমি তো এতক্ষণ বললাম যে আসলে একটা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে আমি স্টুডেন্ট নিলাম, বিবিএ স্টুডেন্টদেরকে নিলাম, বিবিএ স্টুডেন্টদের পরে ওখান থেকে মানে আমি যাচাই বাছাই করে যারা রেগুলার এদের কাছ থেকে আমি স্যাম্পল ধরলাম। তো এই স্যাম্পল থেকে ধরলাম আমি একটা সাবজেক্টে, আমি প্রথমে বলছিলাম যে কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের পারফরমেন্স মানে দেখতে চাই, ইভালুয়েশন করতে চাই, সেক্ষেত্রে হয়তো একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদেরকে আমি নিলাম। এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 100 জন স্টুডেন্ট নিলাম, এই 100 জন স্টুডেন্ট কিভাবে নিব, এইটার ক্লারিফিকেশন কি, এইটা হচ্ছে টেকনিক।
এই স্যাম্পলিং টেকনিক আপনার কোন টেকনিক ইউজ করে, কোন ওয়ে ইউজ করে, কোন টুলস ইউজ করে এই কাজটা করবো, সেটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। আচ্ছা, এখন স্যাম্পলিং টেকনিকে বেসিক্যালি টু টাইপস। একেবারে ওভারঅল মানে যেই স্যাম্পলিং টেকনিক হয় দুইটা হয়, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আপনার কিন্তু এই দুইটা পেপারে মানে প্রথমেই দেখালাম, এক জায়গায় দেখলাম র্যান্ডম স্যাম্পলিং, দেখেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আরেক জায়গায় হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই দুইটা কিন্তু দুইটা পেপারে, একটা পেপার আমি বলেছিলাম যেটা কোয়ালিটেটিভ স্টাডি ছিল, সেখানে ছিল নন প্রবাবিলিটি স্যাম্পলিং, আর যেটা কোয়ান্টিটেটিভ স্টাডি ছিল সেটা ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ওকে, এখন আসেন কোথায় প্রবাবিলিটি স্যাম্পলিং কি, এটার মধ্যে অনেকগুলো ইয়ে আছে আপনার, আরো সাব স্যাম্পলিং আছে, যেটাকে আমরা ক্যাটাগরি বলি, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সবচাইতে ইউজফুল বা ইউজেবল সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইউজ হয় রিসার্চে, সেখানে 4টা স্যাম্পলিং ইউজ হয়। এর মধ্যে আবার সব মানে সমান গুরুত্ব দিয়ে ইউজ হয় না, সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। এক একটা স্যাম্পলিং টেকনিক এক একটা জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট, এক একটা রিসার্চে এক এক রকম স্যাম্পলিং টেকনিক ইউজ করতে হয়, সব জায়গায় সেম স্যাম্পলিং টেকনিক ইউজ হয় না। সেটা ডিপেন্ডস করবে আসলে আপনি যখন কোনো একটা প্রজেক্ট হাতে নেবেন, একটা রিসার্চ করতে যাবেন, তখন আপনার উপর ডিপেন্ডস করবে যে আসলে আপনি আহ, যে যে ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছেন ওইখানকার রেসপন্ডেন্টের নেচার কেমন, তাদের ওখানে কি টাইপের স্যাম্পলিং টেকনিক ইউজ করে আপনি স্যাম্পল স্যাম্পলিং করবেন বা ডেটা কালেকশন করবেন। আচ্ছা, কাদেরকে এজ এ রেসপন্ডেন্ট হিসাবে আপনি কাউন্ট করবেন। আচ্ছা, প্রবাবিলিটি স্যাম্পলিং প্রথমেই যেটা ছিল আপনার আহ, আহ, যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, সিম্পল র্যান্ডম, এটা কি এটা শুনেছেন আপনারা কেউ যে আসলে র্যান্ডম স্যাম্পলিং কি? যে কেউ আসতে পারে আমার স্যাম্পলিং এর মধ্যে। জি, আচ্ছা, হ্যাঁ, যে কেউ আসতে পারে। এইটা কেমন, এটাকে বলে নন জিরো স্যাম্পলিং আমরা বলি। হ্যাঁ, বেসিক্যালি নন জিরো মানে এখানে আপনার যে পপুলেশন, আমি বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ধরলাম, তো এখানে যদি 500 জন স্টুডেন্ট থাকে বা 400 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেকেই আসার একটা সম্ভাবনা থাকে, সমান চান্সেস থাকে, সেম চান্সেস যে কেউ না কেউ, যেমন লটারি। লটারিতে কি মানে যখন আমরা লটারি কুপন কিনি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা যারা কুপন কিনেছে প্রত্যেকটার কিন্তু আপনার একটা চান্সেস থাকে। এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো আমরা এই নিচের যে কয়টা স্যাম্পলিং, যেমন স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ফাইনালি প্রত্যেকটাই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। কোনো না কোনো ভাবে সেখানে আপনার র্যান্ডমাইজ করতেই হয়। এই যে স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং বলি আর আপনার স্ট্র্যাটিফাইড বলি, এটা বিভিন্নভাবে আপনার একটা প্রবাবিলিটিস করতে হয়, র্যান্ডমাইজ করতে হয়। আচ্ছা, সেখানে আপনি র্যান্ডমাইজ র্যান্ডমাইজ কিভাবে করবেন, এটা একটা কোশ্চেন আসতে পারে আমাদের এখানে। ধরেন আজকে যারা ক্লাস করতেছেন, এখানে যে কয়জন আছেন, সাপোজ এখানে 20 জন আপনারা আছেন, প্রেজেন্ট আছেন। আমি 20 জনকে যদি বলি, এই 20 জন থেকে 5 জনকে, হ্যাঁ, আমি একটা রিসার্চ পেপার, একটা বা দুইটা রিসার্চ পেপারে এজ এ অথর হিসাবে কাজ করার সুযোগ দিব, তাহলে কিভাবে দিব? আপনার প্রত্যেকেই তো চাবেন যে না, আমি চাই, আমি আমি এই রিসার্চে ইনভলভ হতে চাই বা এই প্রজেক্টে ইনভলভ হতে চাই। তখন এটা র্যান্ডমাইজ করতে হবে। আপনাকে কিভাবে দেবেন এটা কেউ কি আমাকে সাজেস্ট করতে পারে না? আমি 5 জন কিভাবে বাছাই করবো? এই যে আমি বলে ফেললাম আমি র্যান্ডমলি নিব, র্যান্ডম কিভাবে র্যান্ডমলি নিব? কারো কি আইডিয়া আছে? এটা এইজের ভিত্তিতে হতে পারে। হ্যাঁ, না, এজ নিলাম, এখন আপনার সেম এজের যদি আমার 10 জন ও 5 জন হয়ে যায়, তাহলে বাকিরা তো বলবে যে আমি আহ, আমার এজ কম এই জন্য আমাকে নিলেন না, বা আমার এজ বেশি এই জন্য নিলেন না, তখন আমি কি করব? এইটারও আছে, এটাকে র্যান্ডমাইজেশন বলে। আমার র্যান্ডমাইজেশন অনেক টেকনিক টুলস আছে, সফটওয়্যার আছে, আপনি অনলাইনে করতে পারেন, বা বিভিন্ন টেকনিক আছে যে আমি র্যান্ডম কিভাবে করবো, এটা একটু দেখাই দিই। আপনি বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা আমরা যেটা মানে নর্মালি ইউজ করি,
অনলাইনে, ঠিক আছে। আমি অনলাইনে আপনার র্যান্ডমাইজার একটা সাইট আছে, ওখানে আমি ট্রাই করলেই দেখবেন র্যান্ডমাইজ করে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা, কিভাবে র্যান্ডমাইজ করতে পারি একটু, আমি একটু একটা শেয়ার করি, হ্যাঁ। আমি আপনাদের শেয়ার করে দিই, ব্রাউজার শেয়ার করি, তাহলে দেখাতে সুবিধা হবে। শেয়ার, র্যান্ডমাইজার, এখানে জাস্ট লিখে দেন। আমি র্যান্ডমাইজার লিখে দিলাম, দেখেন এখানে আসবে। আমি কোনটা নিব? এই যে র্যান্ডমাইজার, দেখেন রিসার্চ র্যান্ডমাইজার। দেখতে পাচ্ছেন? আচ্ছা, র্যান্ডমাইজার, এখানে দেখেন হাউ মেনি সেটস অফ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু জেনারেট, কয়টা সেট আমি জেনারেট করতে চাই। আমি একটাই করি প্রথম, নাম্বার ওয়ান। হাউ মেনি নাম্বার পার সেট, আমি প্রত্যেক সেটে কয়টা নাম্বার, একটাই নাম্বার। একটা না, 5, ধরেন আমি 5 জন স্টুডেন্ট দিব। আচ্ছা, আমাদের কয়জন স্টুডেন্ট আছে? 1 থেকে আমি বললাম 20 জন। আজকে আপনাদের পার্টিসিপেন্ট হচ্ছেন 30। ওকে, আর কিছুই করা লাগবে না, আমি জাস্ট র্যান্ডমাইজ। দেখেন এখানে র্যান্ডমাইজ কিভাবে করবো, আপনার হয়তো আপনার 20 জনের নাম থাকবে, একটা সিরিয়াল নাম্বার থাকবে। তো আমি সিরিয়াল নাম্বার করলাম একে 1 অমুক, 2 অমুক, 3 অমুক, এইভাবে আমি 20 জনকে সিরিয়াল মানে একটা করলাম, ক্রোনোলজিক্যালি সিরিয়াল করে দিলাম, বা একটা রোল নাম্বার থাকলো, বা একটা আইডি নাম্বার থাকলো, এই আইডি অনুযায়ী আমার র্যান্ডমাইজ হয়ে গেল। দেখেন আমি কাকে কাকে নিতে পারি, বলছে 18, 12, 20, 2 এবং 8। এই যে এইভাবে 5 জন কিন্তু আমার র্যান্ডমাইজ হয়ে গেল। এই 5 জনকে আমি হয়তো একটা প্রজেক্টে ইনভলভ করতে পারি। দ্যাটস দা সফটওয়্যার। এরকম আরো টুলস আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি এবার আবার শিটে যাই, হ্যাঁ। নেক্সট হচ্ছে, আচ্ছা আমাদের সিম্পল র্যান্ডম শেষ, এবার নেক্সট হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কিরকম? স্ট্র্যাটি মানে স্টাটা, স্টাটা মানে গ্রুপ, ঠিক আছে। আহ, বিভিন্ন গ্রুপে হয়। আচ্ছা, গ্রুপটা কিরকম? এটা রেশিও অনুপাতে হতে পারে, ইকুয়ালি হতে পারে। এটা হচ্ছে টোটাল পপুলেশনকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে ফেলবেন। সাপোজ আমি যে বললাম যে একটা ইউনিভার্সিটির বিবিএ তে যেসব স্টুডেন্ট পড়ে, তো তাদেরকে, তাদের কাছ থেকে আমি ডেটা নিব যে একটা সাবজেক্টে সবচেয়ে মানে পারফরমেন্স ইভালুয়েশন করার জন্য। তা এখন ওখানে বিবিএ তে গেলাম, ঠিক আছে, বিবিএ তে কি একটা সেমিস্টার? অনেকগুলো সেমিস্টার আছে না? একটু খেয়াল করবেন, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। অথবা যে সাবজেক্টের উপরে আমি ইভালুয়েশনটা করতে চাচ্ছি, রিসার্চটা করতে চাচ্ছি, এটা হয়তো 3টা সেমিস্টারে পড়াচ্ছে, হ্যাঁ। তো এই 3টা সেমিস্টারে পড়াচ্ছে বা পড়িয়েছে, বা সেকেন্ড, ফোর্থ, ফিফথ বিভিন্ন সেমিস্টারে হয়তো পড়িয়েছে, বা 3টা সেমিস্টারে স্টুডেন্ট যারা আছে। এখন যদি আমি শুধু ধরেন আহ, একজনের মানে একটা সেমিস্টার থেকে নেই, তাহলে কি রেজাল্টটা কি ভালো আসবে?
না, ভালো না, আসবেন না। আসবে না। আচ্ছা, তারপরে ধরেন আমি আহ, বাংলাদেশে হয়তো আপনি ইয়ে করতে চাচ্ছি আমি, আহ, কোনো একটা, সাপোজ পৃথিবীর বিখ্যাত রোনালদো, আমি রোনালদো একজন ফুটবলার, আমি যদি যাচাই করতে চাই যে বাংলাদেশে এই রোনালদোর জনপ্রিয়তা কেমন, ঠিক আছে, এইটা যদি যাচাই করতে চাই, আর আমি যদি খুঁজে খুঁজে যারা রোনালদো মানে যারা রোনালদোর খেলা পছন্দ করে, যারা রোনালদোকে সাপোর্ট করে, এরকম 100 জনের কাছ থেকে ডেটা নিলাম বা তাদের ওপিনিয়ন নিলাম, তাহলে তো পুরাটাই দেখাবে যে না, রোনালদো খুব জনপ্রিয়। বাট আমার তো এরকমও নিতে হবে যাকে রোনালদো পছন্দ করে না বা অন্য প্লেয়ারকে পছন্দ করে, বা ওভারঅল আপনার বিভিন্ন যারা খেলা পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ওদের কাছ থেকে ডেটা নিতে হবে। ঠিক আছে। তারপরে আপনি যদি এরকম ধরেন যে আসলে আহ, আপনার আহ, কি বলবো, যে একটা এজ, সাপোজ ধরেন একটা আমরা যেটা ভেজিটেবল বা আপনার আমরা যেই বাজার থেকে কিনে মুরগি খাই, সাপোজ মুরগি খাই, আমি যদি ধরি যে রোগাক্রান্ত মুরগি খেলে কি হয়, মানে আমি সকল ডেটা শুধু যারা রোগাক্রান্ত মুরগি মুরগি খেয়েছে বা তাদের কাছ থেকে ডেটা নিলাম, বা তাদের যে চিকেন খেয়েছে তাদের কাছে ডেটা নিলাম, সেটা হলে তো আপনার আমার রেজাল্টটা ভালো আসবে না। এই জন্য স্ট্র্যাটিফাই করতে হয়, আবার গন্ডগোল সৃষ্টি হতে পারে। এখন আহ, যেমন পলিটিক্যাল পার্টি, বাংলাদেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, এখন যদি আমি আপনাকে যদি দেয়া হয় যে তুমি যাচাই করে আসো যে বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টির জনপ্রিয়তা কতটুকু, বা নেক্সট যে ইলেকশন হবে, ইলেকশনে কে কত পার্সেন্ট ভোট পেতে পারে, এখন আপনি খুঁজে খুঁজে গ্রামে গেলেন, এলাকায় গেলেন, গিয়ে আপনি জাস্ট হয়তো কোনো একটা নির্দিষ্ট পার্টিকে সাপোর্ট করে উনাদের কাছ থেকে ডেটা নিয়ে চলে আসলেন, তখন তো আপনার দেখাবে যে 80% ভোট হচ্ছে আপনার ওই নির্দিষ্ট পার্টি, তো অন্যরা তো এই, তাহলে কিন্তু আপনার সেটা বায়াস হয়ে যাবে। এটাকে বলা হয় মানে স্যাম্পলিং বায়াস বলে, এটা হয়তো আমি বলতে ভুলে গেছি। এই টাইপের স্যাম্পলিংটা হয় যে স্যাম্পলিং বায়াস। তখন এই জিনিসগুলা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি আপনার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করা, মানে বিভিন্ন ক্লাস্টারে, সরি, বিভিন্ন গ্রুপে ভাগ করতে হয়। আপনি হয়তো ক্লাসের যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপর কোনো ডেটা নিব, তখন আপনি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এইভাবে 3টা সেমিস্টার ভাগ করে নিলেন, যে 3টা সেমিস্টারে প্যারালালি এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে, 3টা সেমিস্টারকে ভাগ করে এইবার প্রত্যেক সেমিস্টার থেকে 5 জন 5 জনের উপর ডেটা নিয়ে নিলেন। এইবার আসেন, এখানেও র্যান্ডমাইজেশন করতে হয় কেন, আপনি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের হয়তো 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের উপর ডেটা নেবেন, ওই 50 জনের কাছ থেকে 5 জনের ওই 5 জন কিভাবে আবার আপনি সিলেক্ট করবেন, সেখানে আবার এই র্যান্ডমাইজেশন করতে হয়। এই জন্যই মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং, এখানে র্যান্ডমাইজেশনের কাজ রয়েছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এইটা কখন করবেন, এটা কিন্তু একটা কোশ্চেন, যে কখন করবেন। এইটা বেসিক্যালি করা করা হয় ওইসব ক্ষেত্রেই আহ, যখন যেই পপুলেশন বা যে রেসপন্ডেন্ট, তারা যখন হোমোজিনিয়াস হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমোজিনিয়াস বলতে একই গোত্রীয় হয় বা একই নেচারের হয়। আপনি স্টুডেন্টদের নিছেন, ওকে, সব স্টুডেন্ট, এখন ওখানে যদি টিচারদেরও ডেটা নিয়ে যান, টিচারদের কাছে আবার ইভালুয়েশন করেন বা ওনাদের মতামত নেন বা ওনাদের কাছে ডেটা নেন বা সার্ভে করেন, তখন এটা মানে এতটা ইয়া হয় না, মানে রেজাল্টটা ভালো হয় না। মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ধরেই নেয় যে যাদের কাছ থেকে আপনি মতামত নিচ্ছেন, ডেটা নিচ্ছেন, বা যাদের উপর সার্ভে করতেছেন, এরা বেসিক্যালি আপনার হোমোজিনিয়াস হয়ে থাকে, ঠিক আছে, সেম গোত্রীয় মানে একই গোত্রীয় হয়ে থাকে। তারপরে আসেন ক্লাস্টার স্যাম্পলিং। এবার আসেন ক্লাস্টার কিরকম, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, এইটা আহ, কিছুটা মিল আছে, তারপরেও একটু মানে অনেকটাই ডিফারেন্স কোন জায়গায় বলে দিচ্ছি। ক্লাস্টার মানে হচ্ছে আপনি সেম এখানেও বিভিন্ন গ্রুপ ভাগ করবেন। ধরেন আপনি পুরা বাংলাদেশের উপর আপনি ডেটা নেবেন, পুরা বাংলাদেশের লোকজনের উপর ডেটা নিলেন, যেটা একটু আগে বললাম যে ইলেকশনের উপরে নিতে পারেন, অথবা পুরা বাংলাদেশের মার্কেট মনিটরিং করতে পারেন, বাংলাদেশের যে মানে বিভিন্ন বিভাগে সবজির বা ধান চালের দাম কেমন যাচ্ছে, এটা যাচাই বাছাই করতে চান, তখন আপনি হয়তো যেটা করবেন, বাংলাদেশে 8টা বিভাগ আছে, 8টা বিভাগকে ভাগ করে ফেললেন, ভাগ করে ওখান থেকে একটা বা দুইটা বিভাগ আবার র্যান্ডমাইজেশনের মাধ্যমে ভাগ নিয়ে নিবেন।
প্রথমেই। আচ্ছা, সেটা কিভাবে নেবেন? এখন ধরেন আপনি ঢাকা বিভাগ নিলেন ও চট্টগ্রাম বিভাগ নিলেন, এটা র্যান্ডমাইজেশন করতে হবে। সেম, যে র্যান্ডমাইজ করে র্যান্ডম আপনি বিভাগ সিলেক্ট করে ফেলেন এবং এই দুইটা বিভাগের যে রেসপন্ডেন্ট আছে ওখান থেকে আপনি ডেটা কালেক্ট করবেন বা এদেরকে স্যাম্পল হিসাবে আপনি কাউন্ট করবেন। এই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এবার সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং এটা খুব কমই ইউজ হয় রিসার্চ পেপারে। রিসার্চ পেপারে বেশিরভাগ ইউজ হয় আপনার র্যান্ডম স্যাম্পলিং। যখন আপনার কোয়ান্টিটেটিভ স্টাডি হয় দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা ইউজ হয়, স্ট্র্যাটিফাইড হয়, বাট সিস্টেমেটিক স্যাম্পলিংটা খুব কম হয়। এই সিস্টেমেটিক স্যাম্পল এটা আবার আহ, একটু ডিফারেন্স, এটা বোঝাটাও একটু কঠিন। বোঝাটা কঠিন কিরকম এইটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনার আহ, আজকের 100 জন পার্টিসিপেন্ট, সাপোজ ধরেন আজকে আমরা যে সেশন নিচ্ছি এই সেশনে 100 জন পার্টিসিপেন্ট আছে। এখন এই 100 জন পার্টিসিপেন্টের মধ্য থেকে আমি 5 জনকে কোন একটা রিসার্চ প্রজেক্টে কাজ করার সুযোগ দিব। প্রথমে যেটা বললাম, প্রথম এই 5 জনকে আমি বাছাই করেছিলাম বা সিলেক্ট করেছিলাম র্যান্ডমাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু আমি যদি সেটা সিস্টেমেটিক স্যাম্পলিং করতে যাই তাহলে কিভাবে করব? একটু উত্তর দিবেন কেউ মানে যে পারে নাকি, যে তাহলে আমাদের এখানে স্যাম্পল সাইজ কত? 5 জন। মানে 5 জনকে যদি আমি সিলেক্ট করতে যাই তাহলে আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 5 জন। এইবার আসেন, এই 5 দিয়ে আমরা 100-কে ভাগ করব। 5 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে আপনার কত আসতেছে একটু কাইন্ডলি বলেন। 20 জন করে পড়তেছে না প্রত্যেকটা গ্রুপে? শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, 20 জন করে আসতেছে। এটা 20 জন, এটা আমাদের কিন্তু গ্রুপ নয়, এটা হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল কিরকম? 20 20 হচ্ছে একটা ইন্টারভাল, একটা ব্যাপ্তি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখন 5 দিয়ে ভাগ করে 20 ইন্টারভাল পেলাম, ওকে। এইবার আসেন প্রথম যে গ্রুপ, প্রথম গ্রুপের যে 20 জন আছে, 20 জনের কাছ রেসপন্ডেন্টের 20 জন পিপল থেকে, 20 জন পার্টিসিপেন্টের কাছ থেকে আমি প্রথমেই র্যান্ডমাইজেশনের মাধ্যমে একজনকে সিলেক্ট করব। সাপোজ সিলেক্ট করে আমার সিরিয়ালে আসলো 9 নাম্বার, যে আমার এই 9 নাম্বার যার সিরিয়াল তাকে প্রথম গ্রুপ থেকে বাছাই করা হলো। এইবার আসেন, এই 9 থেকে 9-এর সাথে 20 একটা ইন্টারভাল করতে হবে। তাহলে আমাদের পরবর্তী যে পার্টিসিপেন্টস হবেন সে হবেন 29, কারণ আমার ইন্টারভ্যালটা ছিল 20। তাহলে 9 থেকে পরবর্তী গ্রুপ থেকে আমরা নিব যার সিরিয়াল 29, এবং পরবর্তী গ্রুপ থেকে যার সিরিয়াল হচ্ছে 39, আর না 49, যার সিরিয়াল হচ্ছে 49 সেখান থেকে 49 যে তাকে নিব। এইভাবে 5 জনকে সিলেক্ট করবো। এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। ব্যাপারটা কি ক্লিয়ার? এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু কথা বলবেন। আচ্ছা, যদি বুঝে থাকেন গুড। স্যার আরেকবার বলেন, মনে হয় এটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আমি দেখি একটু লেখা যায় কিনা। আমি যে লিখতে লিখতে পারতেছি, দেখা যাচ্ছে লেখা বুঝতে পারতেছে? আমি লিখতেছি, হ্যাঁ। জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সুবিধা হয়। এখন আমাদের এই টোটাল পার্টিসিপেন্টস, আমাদের টোটাল পার্টিসিপেন্টস 100। ঠিক আছে, আমি ধরে নিলাম, বা আমাদের এখানে বর্তমানে আছেন আপনারা 100। আর আমি আমার স্যাম্পল সাইজ কত হবে সেটা আমি দেখাবো। স্যাম্পল সাইজ 5, আর সরি 50 না 5।
মানে আমি 100 জনের কাছ থেকে 5 জনকে সিলেক্ট করব। তো সেটা কিভাবে করব? এই সিলেকশনের জন্য সিস্টেমেটিক স্যাম্পলিংটা ইউজ করব। আচ্ছা, সেটা ইউজ করার জন্য আমার 100 যখন আছে পার্টিসিপেন্ট, এই 100কে আমি, এই যে 100কে 5 দিয়ে ভাগ করেন, কত হয়? 20, রাইট? যখন 20 হয় তাহলে আমার ইন্টারভাল হলো 20। তাহলে আমি ভাগ করলাম কি, এই 100কে কয়টা গ্রুপে ভাগ করলাম? 5টা গ্রুপে ভাগ করলাম। 5টা, প্রত্যেকটা গ্রুপে হচ্ছে 20 করে পড়তেছে। এটা তো পড়তেছে, বাট আমি এখানে চিন্তা করবো যে এটা ইন্টারভাল। প্রথম 20, প্রথম হবে এরকম, সাপোজ ফার্স্ট হচ্ছে 1 to 20, ওকে। সেকেন্ড হচ্ছে 21 to কত, 40। ফিফথ হচ্ছে 41 to 60, 61 to 80, 81 to 100। তাহলে আমার এইভাবে আমার ইন্টারভ্যালটা হবে, ঠিক আছে। এই প্রথম গ্রুপ থেকে আমি সেটা ইন্ডিকেটর নেই, একটা ইন্ডিকেটর আনি তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, এই একটা ইন্ডিকেটর আমি নিয়ে নিলাম। আচ্ছা, এইভাবে প্রত্যেকটাতে আমি একটু দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আর হচ্ছে এটা, এই তিনটা বোঝালেই আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এইটার জন্য, এই যে 1 to 20, এইটার একটা র্যান্ডমাইজেশন করব। তাহলে আমি একটু আবার এটা একটু ক্লোজ করে, র্যান্ডমাইজেশন যে আমার দেখাইলাম অনলাইনে, বা র্যান্ডমাইজেশন যেই আমাদের অনলাইন যে পোর্টাল আছে সেখানে একটু যাই। শেয়ার অনলাইন পোর্টাল। আচ্ছা, এই যে অনলাইন পোর্টালে আসলাম, আসার পরে আপনি একটু দেখেন তো, এইখানে দেখা যাচ্ছে এটা, এই র্যান্ডমাইজেশন ওই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে কি? ঠিক, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, একটু কথা বললে মানে রেসপন্স করলে ইন্টারাকশনটা ভালো হয়। আচ্ছা, আমার এখানে গ্রুপ একটা সেম, হাউ মেনি মেম্বার্স পার সেট, আমি প্রতি সেটে কয়জন নিব? এবার নিব একজন। আচ্ছা, একজন যখন নিব, তাহলে টোটাল নাম্বার রেঞ্জ কত আমাদের? 1 to 20। তাহলে হুম। এই যে আমি জাস্ট র্যান্ডমাইজেশন করে ফেললাম, তাহলে এখানে আমরা পেলাম কত? 13, মানে 13 নাম্বার যে সিরিয়াল, ওনাকে আমি কাউন্ট করলাম, ঠিক আছে। এবার আসি এখানে, আবার জায়গায় যাই, আমি শিটে আসলাম। এবার এখানে আমি একটু টেক্সট বক্স নিব, নাহলে আমার লিখতে অসুবিধা হচ্ছে। তাহলে কত পেলাম ওখান থেকে, র্যান্ডমাইজেশন থেকে? 13। 13। এই 13কে আমি 1 থেকে নিলাম, মানে আমার এই এই ইয়ে থেকে নিলাম, প্রথম যে আমার যে শ্রেণী আছে, ঠিক আছে, যে ইন্টারভাল আছে প্রথম। তাহলে আমি এই সেকেন্ডটা থেকে কত নিব? এইটা হচ্ছে আপনার মেইন ইস্যুস। তাহলে এখান থেকে কত নিতে পারি বলেন এবার, এই সেকেন্ডটা থেকে। এটা বুঝলে একেবারেই ইজি। 33। তাহলে তাহলে আবার র্যান্ডম স্যাম্পলিং করতে হবে না, ওইটার জন্য। আর র্যান্ডম হবে না। র্যান্ডম আমার একবার হয়ে গেছে, এখানে র্যান্ডম হবে না।
তাহলে 33 হয় থার্টি কেন? থ্রি এইটার সাথে 33 একবারে, এই 33 কিভাবে? আমার এখানে ইন্টারভেল কত? 1 20। to 20। 20, আমার ইন্টারভেল হচ্ছে 20। তাহলে এই 13 এর সাথে আমার 20 যদি যোগ করে দিই হবে 33। এই এই গ্রুপ থেকে নিব যেই পার্টিসিপেন্টের সিরিয়াল হচ্ছে 33, এবং নেক্সট গ্রুপ থেকে নেক্সট ইন্টারভেল হবে আমার, এখানে যদি 20 যোগ করি তাহলে হবে 53। এইভাবে সবকটা হবে। ব্যাপারটা কি এবার বুঝেছেন? স্যার, জি। ওকে, তাহলে আমি এটা আর বোঝানোর দরকার আছে কি? না। একটু ট্রিকি, মানে আপনার এই সিস্টেমেটিক স্যাম্পলিং যেটা, এটা একটু ট্রিকি। থ্যাংক ইউ বস। হ্যাঁ, একটু মুছে দিলাম। ওকে। তবে এই মানে যেটা সিস্টেমেটিক স্যাম্পলিং, এটা কিন্তু খুব কম ইউজ হয় রিসার্চে। এই কোয়ান্টিটিভ রিসার্চে আপনার ম্যাক্সিমামটা ইউজ হয় সিম্পল র্যান্ডম, ঠিক আছে, এই স্যাম্পলিংটা। আর স্ট্র্যাটিফাইড ইউজ হয়, বাট এই যে ক্লাস্টার্ড বা আপনার সিস্টেমেটিক স্যাম্পলিং, এটা একটু কম ইউজ হয়। এবার আমার প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে গেল। নেক্সট টেকনিক কি আমাদের? নেক্সট টেকনিক হচ্ছে, জি, একটু বলতে চাচ্ছিলেন ফারহান সাহেব, একটু কাইন্ডলি বলেন। জি, আমি আমার কোশ্চেনটা হলো, ধরেন আমি যখন মানে ধরেন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, কোন একটা রিসার্চ করতেছি, হুম। ধরেন একটা সাস্টেইনেবল বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করতেছি। এখন সাস্টেইনেবল আর কি, মানে এই হ্যাঁ, সাস্টেইনেবল মানে কোম্পানি না, সাস্টেইনেবিলিটি বিজনেস অর্গানাইজেশন। হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে এরকম কোম্পানির সংখ্যা তো কম, বা আমি যদি সোশ্যাল এন্টারপ্রাইজ বলি, এটার সংখ্যা তো কম। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আমার জন্য, মানে কারণ আমাকে কিন্তু আগেই বেছে কোম্পানিগুলোকে ভাগ করে ফেলতে হবে, ট্রেডিশনাল হ্যাঁ, কোম্পানিগুলোকে। এখন ট্রেডিশনাল কোম্পানিগুলো আমার জন্য কন্ট্রোল ভেরিয়েবল হইতে পারে, যে এই কোম্পানিগুলো আমি সিলেক্ট করেছি কিসের বেসিসে, যারা সোশ্যালি ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেরকম অর্গানাইজেশনকে। তো হুম, সেটার হুম। ক্ষেত্রে আসলে আমি কোন ধরনের স্যাম্পলিংটা আমার জন্য মানে আহ, মানে রাইট হবে আর কি। এখন ধরেন এটা, এই স্যাম্পলিংটা আপনার টোটালি আপনার যে রিসার্চ, এইটার উপরে ডিপেন্ড করবে, নেচার অফ দ্য রিসার্চ। এটা আপনি বের করতে হবে লিটারেচার রিভিউ থেকে, যে আপনি যেই টাইপের রিসার্চ, প্রত্যেকটা জিনিস রিসার্চ এমন একটা জিনিস জাস্টিফিকেশন দিতে হয়, নিচে থেকে লেখা যায় না। আপনি ঠিক আছে, আপনার চিন্তা করেছেন যে আপনি সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে কাজ করবেন বা এটার সংখ্যা খুবই কম, আমি তখন আপনি কেস স্টাডি করে ফেলতে পারেন। অথবা আপনার যখন রেসপন্ডেন্টের সংখ্যা কম হবে, তখন তো, এখন আমি যদি আরো স্পেসিফিক বলি, আপনি যদি বলেন বা আমি যদি বলি যে বাংলাদেশে যতজন নোবেল বিজয়ী আছেন, আহ, উনার অ্যাক্টিভিটির উপর একটা রিসার্চ হবে, তখন আপনি নোবেল বিজয়ী আছে একজন, আপনি কি করবেন তখন? আমাদের আমাদের এই এই আছেই একজন, তখন এই একজন আছেন, একজনই স্যাম্পল। তখন আপনার এখানে তো এই স্যাম্পলিংটাকে আস্তে আস্তে স্যাম্পলিং ফ্রেম করা, তারপর ওইখান থেকে আপনার এই স্যাম্পলিং ফ্রেম থেকে আপনি স্যাম্পল ইউনিট বের করা আপনার পক্ষে সম্ভব হবে না। তখন আপনার স্যাম্পল সাইজ ছোট হবে। এটা হচ্ছে আপনি এখন এই আলোচনাটা আসবে স্যাম্পল সাইজে। আপনি যেটার উপরে, যেই ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছেন, এই ফিল্ডে কত, মানে বাংলাদেশে কতটুকু আছে, তো এইটা স্যাম্পল সাইজের উপরে। এখন যদি জেলেদের উপরে রিসার্চ করেন, বা যারা খুব সফিস্টিকেটেড, বাংলাদেশের কয়টা শিপ আছে শিপের উপরে করেন, মানে আপনার যখন এরিয়া ছোট হবে, রিসার্চ এরিয়া ছোট হবে, তখন আপনার স্যাম্পল সাইজও ছোট হবে। ক্লিয়ার? তখন আচ্ছা। আপনার সাইজের উপরে আপনি এটা র্যান্ডমাইজ করবেন নাকি স্ট্র্যাটিফাইড করবেন, ওইটা তখন আপনার ডিফাইন করবেন। আর এটাকে জাস্টিফাই করার জন্য, এটাকে আপনার সাপোর্ট করার জন্য আপনি লিটারেচার রিভিউ দিবেন, প্রিভিয়াস কি করছে, আপনার সেম রিসার্চ, সেম ফিল্ডে অন্যান্যরা যে রিসার্চ করেছেন, ওই রিসার্চাররা কিভাবে করেছেন, কতটা স্যাম্পল সাইজ দিয়েছেন, কি ইউজ করছেন, তখন আপনার জন্য ওইটা হচ্ছে বেস্ট, ওই ওই জাস্টিফিকেশন দিয়ে দিবেন। আবার আবার স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য কিন্তু পৃথিবী, একটু আলোচনাটা করেই ফেলি। আপনি স্যাম্পল সাইজটা কিভাবে ক্যালকুলেশন করবেন? বিশেষ করে আপনি যেটা বললেন সেটা যেমন নন প্রবাবিলিটি স্যাম্পলিং, তখন এটা নন প্রবাবিলিটি আসতে পারে।
তখন প্রবাবিলিটি সুযোগ নেই, আপনি সবাইকে নিয়ে নিবেন অথবা কনভিনিয়েন্স করে ফেলবেন, এই আলোচনা চলে আসবে এখনই। হ্যাঁ, তো বাট যদি মিক্স মেথড হয় সেক্ষেত্রে কি হবে? কারণ মিক্স মেথডে তো আমরা দুইটা পার্টকেই রাখবো। মিক্স মেথড যদি হয় তাহলে একটা তো প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি হবে, একটা প্রবাবিলিটি হবে। মিক্স মেথডে তো আপনার ওই আপনার ইয়ে আসবে না, আপনার ওই আপনি কোয়ান্টিটেটিভ ডেটা তো আপনি মানে একটা মেথডে তো একের টোটালি আপনি ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ডেটা, যেটার কোনো ক্যালকুলেশন হয় না, ডেটার কোনো পার্সেন্টেজ হয় না, এটা শুধু আপনি এক্সপ্লেনেশন দিয়ে এটা একটা বিশ্লেষণ করবেন। বুঝতে পারছেন? তখন এটা আসবে, এই আলোচনা আসবে। এটা আপনার স্যাম্পল সাইজ কত হবে, আর স্যাম্পল সাইজ সবসময় আপনার এটার মানে একটা জিনিস মনে রাখবেন, যেটা প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কোয়ান্টিটিভ স্টাডি, এটার স্যাম্পল সাইজ বড় হতে হয়, আর কোয়ালিটিটিভে স্যাম্পল সাইজ ছোট হয়, 5 জন 10 জন নিয়েও একটা রিসার্চ করা যায়। ক্লিয়ার ব্যাপারটা? আরো কোয়েরিজ থাকলে বলেন। আচ্ছা, আপনি আপনি স্যাম্পল সাইজ জাস্টিফিকেশনের জন্য বলেছেন যে প্রিভিয়াস স্টাডি গুলো দেখতে ওখানে হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার করেছে। হ্যাঁ, এমন হ্যাঁ। যদি হয় যে আমি যে যে টপিকের উপর রিসার্চ করবো ওই টপিকের উপর আগে কোনো লিটারেচার না থাকলে সেই ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে মানে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ফর্মুলা আছে, আমি দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওই ফর্মুলা ইউজ করবেন। মানে এইটা দুইটা মানে ওয়ে আছে, একটা ফর্মুলা ইউজ করবেন, অনেক মেথড আছে, এই মেথড গুলা আমি আজকে একটা বেসিক ধারণা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে আমি পরেরটা যাই। হ্যাঁ, এইটাতে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনার যে কোশ্চেন গুলো করলেন যে আপনার স্যাম্পল সাইজ খুবই ছোট, আপনার আপনি যেই ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছেন ওই ফিল্ডে তো আমি র্যান্ডমাইজ করার সুযোগ নাই বা স্ট্র্যাটিফাইড করার সুযোগ নাই, তো এইটা এই নেচারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এখানে মানে কি? নন প্রবাবিলিটি মানে হচ্ছে আপনার যে পার্সন রেসপন্ডেন্ট, এখানে সবার আসার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে আপনি ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, আপনি 100 জন স্টুডেন্টদের কাছ থেকে যদি 5 জন বাছাই করেন, আপনি যে কোনো 5 জন এখানে আসবে, হয়তো 1 থেকে 5 জন আসতে পারে, বাট এরকম চান্সেস নাই যে আহ, সবাই আসার একটা সম্ভাবনা থাকে বা possibility। আচ্ছা, এইটা একটু কাইন্ডলি মিউট করে ফেললে ভালো হয়। হ্যাঁ, এই শামীম ভাই, হ্যাঁ, আপনার একটু নয়েজ হচ্ছে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন পারপাসিভ স্যাম্পলিং বা জাজমেন্টাল স্যাম্পলিং। এটাকে আমরা জাজমেন্টাল, পারপাসিভ মানে কি? এই আপনার সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ, আপনার এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ এই পারপাসিভ স্যাম্পলিংটা আপনার খুব ইউজ হয়। মানে ওয়ার্ল্ড ওয়াইড একবার সার্বজনীন ম্যাক্সিমাম পেপারে দেখবেন এই পারপাসিভ স্যাম্পলিং বা জাজমেন্টাল স্যাম্পলিং এইটা ইউজ হয়। আচ্ছা, পারপাসিভ স্যাম্পলিংটা কেমন? এক নাম্বার হচ্ছে এটা হচ্ছে টোটালি ডিপেন্ডস করবে রিসার্চারের উপরে, আপনার উপরে। আপনি চিন্তা করবেন যে আপনার আপনি যেই ফিল্ডে রিসার্চ করতেছেন, আপনার এই ফিল্ডের জন্য সবচেয়ে ভালো স্টেক হোল্ডার কে, আপনি যাকে ভালো মনে করবেন তাকেই নিবেন, তার কাছ থেকে আপনি আহ, ইয়ে নিতে পারেন, ডেটা কালেকশন করতে পারেন। ঠিক আছে? আপনি হয়তো চিন্তা করতেছেন আপনি একটা কোনো শিক্ষা ব্যবস্থার উপরে আপনি একটা রিসার্চ করবেন, বাংলাদেশের প্রাইমারি এডুকেশনের উপর রিসার্চ করবেন বা হায়ার সেকেন্ডারি এডুকেশনের উপর রিসার্চ করবেন। সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে না, আপনি এখানে এই স্টুডেন্টদের কাছ থেকে না নিয়ে টিচারের কাছ থেকে ডাটা নিলেন, বা এটাকে এখানে ইন্টারভিউ হয়। এই বেসিক্যালি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ সার্ভে হয় না, ইন্টারভিউ হয়। মানে কোয়ালিটেটিভ ডেটা কালেকশন করা হয় ইন্টারভিউতে, সার্ভেতে না। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে পারপাসিভ, মানে আপনার রিসার্চার রিসার্চার যেটা যাকে ভালো মনে করবেন, যে স্টেক হোল্ডার বা যে রেসপন্ডেন্টকে ভালো মনে করবেন, ওনার কাছ থেকেই ডেটা নেবেন। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেমন কোয়ান্টিটেটিভ স্টাডিজে স্যাম্পল সাইজ যত বড় হবে আপনার রিসার্চের রেজাল্ট তত ভালো হবে। আর নন প্রবাবিলিটি যেটা স্যাম্পলিং মানে কোয়ালিটেটিভ যে স্টাডি, ওই স্টাডিতে আপনার স্যাম্পল সাইজ ছোট হইলেও অসুবিধা নেই, আপনি ওখানে একজনের উপরে করতে পারেন, একটা কেস স্টাডি। আমি এখনই বললাম যে আপনি একজন নোবেল বিজয়ীর উপর আপনি করবেন, রিসার্চ করবেন।
ঠিক আছে? তখন অথবা আপনি নিলেন, আপনি যদি চিন্তা করেন যে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আপনি একটা রিসার্চ করবেন, তখন তো সারা পৃথিবীতে আমাদের নবী একজনই আছেন, ওনার উপর আপনি একটা কেস স্টাডি করবেন বা রিসার্চ করবেন, নো প্রবলেম। এটা আপনার ডিপেন্ডস করবে আপনার থিঙ্কিং বা আপনার যাকে ভালো মনে করেন আহ, এইটার উপর, রিসার্চের উপরে। আচ্ছা, এবার আসেন কনভিনিয়েন্স স্যাম্পলিং। কনভিনিয়েন্স স্যাম্পলিংটা হচ্ছে এরকম, আমাদের সবারই কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, ব্যাড এক্সপিরিয়েন্স। কেমন? আমরা হসপিটালে যাই না? আপনার তো হসপিটালে যান, বিভিন্ন বিভিন্ন ডাক্তার দেখাতে যায় না? ডাক্তার দেখানোর পর বের হইলে আমাদের দেশে যে একটা ট্রেডিশন, বের হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু মানে ঘিরে ধরবে এই যে ওষুধ কোম্পানির লোকজন, হ্যাঁ, আপনার প্রেসক্রিপশন দেখার জন্য, ছবি তোলার জন্য। এখন সে করতেছে কি, সে ডাটাটা কিন্তু কালেক্ট করতেছে তার সামনে যাকে পাচ্ছে, হ্যাঁ, তার কাছ থেকেই সে ডাটা নিচ্ছে, তারই প্রেসক্রিপশনের ছবি তুলে দিচ্ছে। সে যাচাই করে না যে আসলে সেটা তার কাজে লাগবে কিনা, মানে তার কোম্পানির ওষুধ আছে কিনা। সাপোজ সে 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 হয়তো তার কোম্পানির ওষুধ লিখলো কিনা, বা তার কোম্পানির ওষুধ কতটা মার্কেটে সেল হচ্ছে, এইটা সে দেখতে চাচ্ছে। কিন্তু সে সামনে যাকে পাচ্ছে ওষুধ দিচ্ছে অন্য একটা কোম্পানির, সেটাও সে কিন্তু প্রেসক্রিপশন ছবি তুলে নিয়ে যাচ্ছে। এই টাইপের যে স্যাম্পলিং গুলো, এটা হচ্ছে কনভিনিয়েন্স, মানে সামনে যাকে মানে পায়। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা বাংলাদেশে যখন সর্বপ্রথম হয়, আপনার এনআইডির কাজ শুরু হয় একেবারে সর্বপ্রথম, এটা 2000-এর দিকে মনে হয়, তখন আমরা ছোট। ওই সময় গ্রামে গ্রামে বা বিভিন্ন জায়গায় এই যাদের ক্যামেরা ছিল, তো তাদেরকে মানে ফিল্ম দিত আর পয়সা দিত, যে তো ছবি তুলে নিয়ে আসার জন্য। যে কোনো একটা এলাকা ভাগ করে দিত, যে অমুক এলাকায় বা অমুক গ্রামে যাবেন, যা ওই এলাকার মানে যে লোকজন আছে তাদের নাম লিখে নিয়ে আসবেন আর ছবি তুলে নিয়ে আসবেন। আচ্ছা, তখন আমরা আমরা করছি কি, মানে আমিও ছিলাম একটা টিমের সাথে, গিয়ে দেখতাম কি ওই গ্রামে কোন এক বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে যাকে পাইছি তার ছবি তুলে নিয়ে আসছি। এমন হয়েছে ওই সময় ওই প্রজেক্টটা ভেস্তে যাওয়ার মূল কারণ হচ্ছে ওর, এমন হয়েছে যে মানুষের ছবির জায়গায় ওখানে গরু ছাগলের ছবিও ছিল, সে তুলে নিয়ে চলে আসছে ছবি। যে মানে সে তার হচ্ছে প্রোডাক্টিভ, যতগুলা ছবি সে তুলবে ততটা পয়সা সে পাবে। তো এইটা মানে এই কনভিনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে এরকম, যাকে পাবে সামনে, সে হয়তো কোনো এক জায়গায় ডেটা কালেকশন করতে গেল, সেখানে যে আপনার আহ, যাকে পেলো তার উপর আহ, তার ওপিনিয়ন বা তার উপর ইন্টারভিউ, তার ইন্টারভিউ নিয়ে চলে আসলো। এটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। জি, শামীম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। একটু আসসালাম। ইন্টারাকশন করি। সেটা হলো, আমার একটা গবেষণা আছে, আমার এই রানিং আর কি, যেহেতু সবাই হ্যাঁ, যদি কাজে লাগে। এটা হলো ক্যাঙ্গারু মাদার কেয়ারের উপরে, আর আমি কাজটা করব হলো যারা উপজেলা স্বাস্থ্যকর্মী আছে তাদের উপরে। হ্যাঁ, 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 আমি উপজেলা স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের ক্যাঙ্গারু মাদার কেয়ারের ব্যাপারে নলেজ এবং পারসেপশনটা কি, আমি এটা বের করব। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে যদি তারা বিজি থাকে, ব্যস্ত থাকে, আমি চাইলেই তো তাদের কাছে ডাটা কালেকশন করতে পারবো না। হ্যাঁ, তাই হ্যাঁ। সামনে যাকে পাবো তাকেই আমি দেবো। দ্যাট মিনস আমার যে স্যাম্পলিং এর সেটা হলো কনভিনিয়েন্স স্যাম্পলিং। থ্যাংক ইউ। জি, জি, হ্যাঁ, থ্যাংক ইউ। জি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন স্নোবল স্যাম্পলিং, যেটাকে আমরা বলি রেফারাল। আমাদের দেখেন এই স্নোবল মানে কি, এইটা এমন একটা স্যাম্পলিং। আমরা ক্যারাম খেলি না? ক্যারাম খেললে আমরা এক দেখবেন ক্যারামের যে গুটিগুলো থাকে সবগুলো একসাথে থাকে। ওই ওখান থেকে যেই একটা মানে আমাদের যে একটা গুটি থাকে, ওই একটা বাটন থাকে, ওইটা ক্লিক করে মোটামুটি সবাইকে ছড়িয়ে দিই। এই টাইপের মানে একজন মানে স্নো বোলিং মানে হচ্ছে মানে রেফারেন্স মানে কি, একজনের ডেটা আরেকজনকে দিয়ে কালেকশন করুন, মানে একজনের ওপিনিয়ন আরেকজনের কাছ থেকে নেওয়া। সেটা কেমন? আপনি হয়তো কিছু কিছু জিনিস আছে খুব কনফিডেন্সিয়াল, কেউ ডেটা দিতে চায় না, বা কেউ কারো কাছে আপনি নিজেও যাইতে পারবেন না। হ্যাঁ, তখন আপনি হয়তো আপনি এমন এক জায়গায় গেলেন, আহ, যাওয়ার পরে দেখলেন বা খুব হাই প্রফেশনাল একজন বা হাইলি অফিসিয়াল একজনের কাছে গেলেন বা কর্পোরেট পার্সনের কাছে গেলেন, ওনার ডেটা নিতে গেলেন, বাট ওনার কাছে আপনি অ্যাক্সেস পেলেন না। তখন আপনি কি করবেন? তখন তার অধীনস্থ বা তার অফিসের মানে তার যার তার অফিসে তার সম্পর্কে জানে, তাকে পেলেন, তাকে জিজ্ঞেস করলেন যে ওই স্যার কেমন, স্যারের আচার ব্যবহার কেমন, স্যার কত টাকা স্যালারি পায়, এগুলো তাকে জিজ্ঞেস করে আপনি ডেটা নিয়ে চলে আসেন। এটা হচ্ছে স্নোবল। আপনি একজনের ডাটা
আরেকজনকে জিজ্ঞেস করলেন যে অমুক কেমন। আমরা আহ, বিশেষ করে দেখবেন না, দেখেন না, ওই যে একেবারে প্র্যাকটিক্যাল যখন বিভিন্ন বিয়ের যাচাই বা পাত্রপাত্রী যাচাই বাছাই হয়, যখন আপনি কিন্তু আমরা যখন একটা মেয়ে বিয়ে দিতে যাই, পাত্র যাচাই করতে যাই, পাত্র বাড়িঘর দেখতে যাই, পাত্র ভালো না খারাপ, সে কি স্মাগলার নাকি জেন্টেলম্যান, এগুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু যাই তার গ্রামের বাড়ি বা তার আশেপাশে বা অন্য সে যেখানে স্থায়ী ঠিকানা ইউজ করছে সেখানে যায়, তখন কিন্তু পাত্রের বাড়িতে কিন্তু আর যায় না। আশেপাশের বাড়িতে জিজ্ঞেস করে যে এই ছেলে কেমন, বা এই ছেলের অস্তিত্ব এখানে আছে কিনা, বাড়িঘর আছে কিনা। এই টাইপের স্যাম্পলিং গুলো হচ্ছে স্নোবল স্যাম্পলিং। মানে সিম্পল হিসাব, এটা একজনের সিমিলার কাউকে যদি কেউ চিনে, হয়তো আপনি বা আপনার রেসপন্ডেন্ট যাকে পেলেন, বা একজন স্টুডেন্টের কাছ থেকে আপনি ডেটা নিতে গেলেন, সেই স্টুডেন্টের ডেটাও নিলেন, এই স্টুডেন্টের ডেটা আবার এই স্টুডেন্টকে দিয়ে পাশের একজন তার বন্ধুর ডেটাও, তার ওপিনিয়নটা, তার সম্পর্কে কিছু জেনে চলে আসলেন। এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। আচ্ছা, কোটা স্যাম্পলিং এটা খুবই কম ইউজেবল। কোটা স্যাম্পলিংটা, কোটা কিরকম, এইটা সেম বিভিন্ন কোটা করে ফেলবে। কোটা কিরকম, যে আপনি সাপোজ একটা স্কুলে গেলেন, বা আমি আপনার এখানে আমাদের এই আজকের ক্লাসে যে রেসপন্ডেন্স আছেন, তো ওনাদের কাছে আমি বললাম যে পাঁচজনকে আমি ই করব, এইখানে পাঁচজনের ডেটা নিব, পাঁচজনের ওপিনিয়ন নিব আজকের এই সেশন সম্পর্কে। সেক্ষেত্রে আমি কোটা করে ফেলতে পারি যে এজ অনুযায়ী আমি ধরলাম যে হয়তো যার বয়স 30-এর উপরে তার কাছ থেকে নিব কিছু, যারা 30-এ পরে, এইভাবে বিভিন্ন কোটায় ফেলে ওখান থেকে পাঁচজনের ডেটা নিলাম। এই হচ্ছে কোটা স্যাম্পলিং। আচ্ছা, আমাদের এই গেল স্যাম্পলিং। এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না, এখন পর্যন্ত নাই। আচ্ছা, যদি এটা থাকে, এবার আসি আমরা একটু স্যাম্পলিং সাইজ। আপনার ইয়ের কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। একজন কোশ্চেন করেছিলেন যে আসলে আপনি স্যাম্পল সাইজটা কত হবে, ঠিক আছে। এখন স্যাম্পল সাইজের ইউনিভার্সাল আপনার ফলো করা, মানে অন্যজন রিসার্চারকে ফলো করা, যে উমুকে এটা করছে তাই আমি এটা করছি। উমুক রিসার্চে বা আপনি 10টা বা 20টা পেপার অ্যানালাইসিস করলেন, লিটারেচার রিভিউ করলেন, লিটারেচার রিভিউ করে আপনি দেখলেন যে আপনার সেম রিসার্চে কেউ 100 জনের ডেটা নিছে, কেউ 150 জনের, কেউ 200 জনের, কেউ 300 জনের, এরকম একটা রেঞ্জ পেলেন। হ্যাঁ, তখন আপনি যেটা করতে পারেন, আপনি মিনিমাম কত পেলেন, হয়তো 100 পেলেন, আপনি 100-এর নিচে আসতে পারবেন না, আপনি 100-এর উপরে যাবেন। আবার আপনি হয়তো ম্যাক্সিমাম পেলেন 500 বা 400, তখন আপনি তখন আপনি 300 ধরতে পারেন, 400, আপনার উপরে। কারণ আপনার একটা গ্রাউন্ডস আছে, আপনি বলতে পারবেন যে অমুকে এটা করছে, অমুকে এটা করছে, আমি মাঝামাঝি পর্যায়ের একটা নিলাম। অথবা আপনি 100-ও নিতে পারেন, যে এই রিসার্চে বা এই পাঁচজন 100 নিয়ে এর উপর রিসার্চটা করেছে, ওই পেপারটা আমি এই 100-এর উপরে 100 জন পার্টিসিপেন্টস বা 100 জন রেসপন্ডেন্টের উপর কাছ থেকে ডেটা নিলাম। এই হচ্ছে স্যাম্পল। একটা গেল স্যাম্পল সাইজ। এইবার আসেন, আপনার যদি আপনি এরকম না পান তখন কি করবেন। আপনি যদি যেটা ওই বলেছিলেন এক ভাই, যে আসলে আপনি লিটারেচার রিভিউতে পেলেন না, তখন কি হবে। তখন এই এই স্যাম্পল ক্যালকুলেশনের অনেক ফর্মুলা আছে। আপনি এই যে কোনো একটা ফর্মুলা স্টাডি করলেই পাবেন। তবে একেবারে ভেরি কমন যে ফর্মুলাটা ইউজ হয়, সেটা এই যে দেখেন, এন ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু পি কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই ফর্মুলাটা, এটা হচ্ছে কোহেন্সের আহ, এই কি যে, সরি, এটারও অনেক জাস্টিফিকেশন পাবেন এই ফর্মুলাতে। কোক্রান্স। হ্যাঁ, না না, সেটা না, এই কোক্রান্স তো এটা আবিষ্কার করেছেন, বাট আপনি এটারও জাস্টিফিকেশন পাবেন। হ্যাঁ, এটারও অনেক মানে ভেরিয়েশন, অনেক বেজ, এটা হচ্ছে বেজ। হ্যাঁ, এই বেজ ধরে আপনি আরো বিভিন্ন পেপারে পাবেন যে আসলে জেড স্কোয়ার, কোথাও জেড স্কোয়ার বা অন্য কিছু ইউজ করছে, বা এটার ইন্টারভাল এরকম হয়। তখন আপনি দেখবেন এন, এই এন ইজ ইকুয়াল টু কি, ডিজায়ার্ড স্যাম্পল সাইজ, আর জেড হচ্ছে জেড ভ্যালু,
1.96 এইটার টেবিল আছে, জেড টেবিল, হ্যাঁ, জেড ভ্যালু টেবিল, এই টেবিল আছে, টেবিল থেকে পাওয়া যায়। অথবা আপনি কোহেন্সের টেবিল আছে, আমি একটু ওইটা একটু শেয়ার করি, তাহলে আপনার আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি একটু ওপেন করতেছি, একটা দেখি, স্যাম্পল টেবিল, স্যাম্পল। এই যে একটু কোহেনের, কষ্ট করে কি ওই যে সাইডে একটু জুম করার একটা অপশন আছে স্ক্রিনটা, তাহলে একটু বড় হইলে আমরা অক্ষরগুলো আর একটু আচ্ছা আচ্ছা, স্পষ্ট ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে আমি পারবো। জুম করে দিচ্ছি, অসুবিধা নেই। আপনি বলেন নাই তো। হ্যাঁ, আমি আরেকটা শিট শেয়ার করি, কোহেন্সের একটা শিট আছে স্যাম্পল সাইজ বের করার। আচ্ছা, আমি এটাই বলতে চাচ্ছিলাম। এই যে স্যাম্পলিং, এই কোহেন্সের একটা সাইড আছে, এটা স্ট্যাটিস্টিকের বিভিন্ন বইতে পাবেন, বা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এই টেবিলটা, যে আপনার স্যাম্পল সাইজ কত হবে। এটা ডিপেন্ড করবে এই কোহেন্সের, এই টেবিল থেকে নিতে পারেন যে পপুলেশন, হ্যাঁ, এই পপুলেশন থেকে, এই পপুলেশন আপনার 30, আপনি চলে আসেন, এই যে এখানে 30, আমি একটু মার্ক করি, হাইলাইট করি, তাহলে ইয়ে হবে। আচ্ছা, আমি সাপোজ এই 120, 120-এর সাথে সোজা চলে আসেন এখানে, এই 91, এই এই জায়গাটা নিব, এটাও বলবো। এই যে কনফিডেন্স লেভেল, এই যে দেখেন কনফিডেন্স লেভেল কত, 95, ঠিক আছে। কনফিডেন্স হচ্ছে আপনার আমাদের কনফিডেন্স লেভেল হচ্ছে 95%। এই 95%-এর এই যে এই কলামে আসে, এই কলামে দেখেন, যদি পপুলেশন, আমাদের পপুলেশন সাইজ হয় 120, তাহলে আমাদের স্যাম্পল হবে 91, আমাদের স্যাম্পল সাইজ হবে 91। তো এইটার উপর বেস করেই যেই ফর্মুলাটা, কোক্রান্সের যে ফর্মুলাটা আপনাকে দেখালাম, মানে ওইটার উৎপত্তি, দেখবেন ওই কোক্রানের ফর্মুলা থেকে একেবারে বাই ডিফল্ট 384, মানে 384 স্যাম্পল সাইজ বের হয়। এটা কোত্থেকে আসে, আপনার পপুলেশন ডিপেন্ড, পপুলেশন যত বাড়বে আপনার স্যাম্পল সাইজও তত বাড়বে। এখন আসেন, আমি এই জায়গাটায় আসি, দেখেন স্যাম্পল সাইজ যখন আমাদের 2 লাখ, এই 2,50,000, হ্যাঁ, মানে 2,50,000 যখন স্যাম্পল সাইজ হয়, তাহলে আমার, আরে সরি, পপুলেশন যখন 2,50,000 হয়, তাহলে আমার স্যাম্পল সাইজ হয় 384। এবার আসেন কেন এই কোহেন্সের টেবিলে এখানে আমরা আসলাম, এই ফার্স্ট কলামে, এইখানেও নিতে পারেন। এটা হচ্ছে কনফিডেন্স লেভেল, আপনি কত ধরবেন, এইটা সে ক্যালকুলেশন 95% কনফিডেন্স লেভেল। আর এটা হচ্ছে, আর সরি, এখানে হচ্ছে 90%, এখানে হচ্ছে 95%, তবে মোস্ট অফ দ্য কেসেস 95ই ধরা হয়। 95% হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। আর প্রিসিশন লেভেল, যেটা আমরা ইরর বলি, 5% হচ্ছে বায়োটেবল, পি ভ্যালু থাকে আমাদের 5%, মানে 5% আমাদের একটা প্রিসিশন থাকে, মানে দ্যাট মিনস ইরর থাকে 5%, ইরর ধরে, এটা হচ্ছে 5%, এই কলামটা হচ্ছে 5%, ওকে, এটা 4%, নেক্সট কলাম এটা হচ্ছে 4%, এটা হচ্ছে 3%। হ্যাঁ, এইভাবে আপনি ধরে নেবেন। এখান থেকেও, এই টেবিল থেকে আপনি যখন রিসার্চ স্টার্ট করবেন, রিসার্চ শুরু করবেন, আপনি স্যাম্পল সাইজ নিতে পারেন। মানে কিভাবে স্যাম্পল সাইজ দিবেন, আগে দেখবেন আপনার পপুলেশন সাইজ কত, তারপরে আপনি এই টেবিল থেকে বের করে ফেলবেন যে আপনার স্যাম্পল সাইজ কত। এটা একটা মেথড। আবার আরেকটা মেথড হচ্ছে ওই যে ফর্মুলা, আমি এবার ফর্মুলাটাতে আসি, এটা স্টপ করে দিলাম, হ্যাঁ।
আচ্ছা, ফর্মুলা। এবার আসেন, হ্যাঁ, কোকরানের যে ফর্মুলা, তো এইটার এই ফর্মুলার অনেক জাস্টিফিকেশন পাবেন। আমরা জেড ভ্যালু, এই জেড ভ্যালুরও টেবিল আছে, আপনি গুগলে সার্চ দিলে আপনি এই জেড ভ্যালুর অ্যাভেলেবেল টেবিল পাবেন। দেখি আমি এখানে টেবিলটা বের থাকার কথা দেখাই দিই। আচ্ছা, পাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু অনলাইন থেকে দেখাই দিব, আগে এটা একটু শেষ করি। আচ্ছা, এই জেড ভ্যালু, এই জেড ভ্যালু হচ্ছে 1.96। এটা বাই ডিফল্ট আপনি জেড ভ্যালু টেবিল আছে, টেবিল দেখলেই পেয়ে যাবেন। আর প্রিভিলেন্স, এই যে প্রিভিলেন্সের পি মানে হচ্ছে প্রিভিলেন্স, প্রিভিলেন্স হচ্ছে 0.05। এখন এটা কোনটা কিভাবে ধরবেন, হ্যাঁ, এটা আমি আসতেছি। তারপর হচ্ছে ডি হচ্ছে 5%, এটা বাই ডিফল্ট ধরা যায়। আর কিউ হচ্ছে 1 - পি। এই যে এইখানে আসেন সূত্র থেকে, আমরা তাহলে প্রত্যেকটাই বাই ডিফল্ট পাবেন, বাট আপনি কোনটা, বলি যে কোনটা আপনি নিজে থেকে নেবেন। আপনি জেড এর জেড ভ্যালু পেয়ে যাবেন টেবিল থেকে, আপনি ইয়ে পেয়ে যাবেন, ডি ভ্যালু পেয়ে যাবেন। তাহলে আপনি পিটা আমাদেরকে নিতে হবে, কিউ পেয়ে যাচ্ছেন। কিউ মানে কি দেখেন, 100 - পি, কিউটাও পেয়ে যাচ্ছেন। তাহলে আমার বের করতে হবে কি, তাহলে পি ভ্যালু কত হবে, প্রিসিশন কত হবে, সেটা আপনি প্রিভিয়াস ও রিসার্চ দেখতে হবে। ঠিক আছে, যে প্রিভিয়াস রিসার্চ স্টাডি করে দেখবেন যে আসলে আহ, উম, আপনার বিভিন্ন ইয়েতে পি ভ্যালু কত ইউজ করছে ওনারা, যখন আপনার স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করছে পি ভ্যালু কত হয়েছে। যদি তখন এটা না পান, তাহলে বাই বাই ডিফল্ট 50% ধরতে হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে 50%। এই যে আপনার এখানে ধরা আছে দেখেন, আমি যদি এই সূত্রটাতে আসি, এই যে জেড স্কোয়ার মানে আমরা পেলাম ভ্যালু 1.96, এটার স্কোয়ার, তারপরে পি, পি হচ্ছে এই যে 0.5, এটা হচ্ছে 50%। তো এই 50%, বাট এখানেও 50%, এই 50% কোত্থেকে আসলো, এই যে 100 - পি, দেখেন এই যে কিউর ভ্যালু হচ্ছে 100 - পি। 100 থেকে পি বাদ দিতে হয়, আমরা পি ধরেছিলাম কত, এই 50, এটা থেকে বাদ দিলে আমাদের এখানে 50 থাকে, এটা কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ডি ডি স্কোয়ার। আর ডি স্কোয়ারটাকে কিভাবে ধরা হয়, এই যে আমার এখানে একটু দেখেন, এলাবল ইরর অফ পি, পার্সেন্টেজ অফ পি। এই যে ডি স্কোয়ার দেখেন আমার পার্সেন্টেজ অফ পি, এটা আপনি ধরে নিতে পারেন 1 ধরতে পারেন বা এলাবল ধরতে পারেন। এটার যে 10%, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 10% হয়, এটা আপনার উপর। বাই ডিফল্টই দেখবেন বিভিন্ন পেপারে 10% থাকে। যদি এই পি এর 10% হয়, তাহলে আমাদের হয় এই যে দেখেন 0.05%, এটার স্কোয়ার ভ্যালু। এইটা যখন ক্যালকুলেশন আসবেন দেখবেন এই 384 একেবারে বাই ডিফল্ট একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এইভাবে স্যাম্পল, এটা হচ্ছে মিনিমাম স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, এটা কিন্তু মিনিমাম। আপনি আপনার পেপারে এর উপরে ধরবেন। আপনার যখন 384 আসবে তখন আপনি 400 ধরেন, আপনার 500 ধরেন, এটা আপনার উপরে। আচ্ছা জি, শামীম ভাই বলেন। জি ভাই, আমি একটু ক্লিয়ার করে দেই, সেটা হলো কিছু মনে করেন না। জি, জি। আপনার পি এর মান আমরা ধরলাম, পি, পি মানে হলো পপুলেশন, পপুলেশন আসলো 0.5। এটা কিভাবে আসলো, আমি আমার এক স্যার বলছিল, সেটা হলো 0.5 মানে হলো আমি যখন পপুলেশন দেখবো আননোন, আমার কাছে জানা নাই, হুম, হুম। আমি একটা গবেষণা করতে যাচ্ছি, এখানে কয়জন পপুলেশন হবে কোনো বই থেকেও পাচ্ছি না, তারাও বলতে পারতেছে না, কয়জন কি হবে তারাও কেউ জানে না। সেক্ষেত্রে আমরা 50% ধরে নিতে হয়। ফিফটি সেটাই তো পার্সেন্ট বললাম, মানে হ্যাঁ। 0.5। জি, আর সেক্ষেত্রে যখন পি এর মানটা যায়, সেটা আপনি চার্ট দিয়ে দেখাইছেন, যেমন 100, হুম, হুম, 200, সেক্ষেত্রে তো আমরা একটা আলাদা করে আসি। হুম, হুম, থ্যাংক হুম। ইউ ভাই। হ্যাঁ, সেটাই তো বললাম যে যদি না পান কোনো কোনো রিসার্চে বা প্রিভিয়াস স্টাডিতে, তখন এটা 50% ধরতে হয়। দ্যাটস ইট।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা প্রায় শেষের শেষের দিকে। আমরা ফাইনালি জাস্ট একটা জ্যাক টেবিল দেখাবো। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি। জি জি। আমার জানার বিষয়টা হচ্ছে যে যদি কারো পপুলেশন নোন থাকে, নোন পপুলেশন থাকে, নোন হুম। পপুলেশনের ক্ষেত্রে স্যাম্পলিং এর যে বিষয়টা, সেটাতে আসলে কার মেথডটা আমরা বেশি ফলো করতে পারি, বা কার মেথডটা নোন পপুলেশনের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে বেশি আহ, আহ, মানে অথেন্টিক বা ইয়ে বলে বিবেচিত হয়? না, অথেন্টিকের ব্যাপার যেটা, এটা হচ্ছে আপনি জাস্টিফিকেশন দিবেন। আপনি যেভাবে জাস্টিফিকেশন দিয়ে আপনি গ্রাউন্ড দাঁড় করাতে পারেন, যত জাস্টিফিকেশন দিতে পারেন আপনার তত রেগার। কার পপুলেশন, কারটা মানে আপনার অ্যাকসেপ্টেবল, কারটা অ্যাকসেপ্টেবল না, এইটা বলা যায় না। সব কয়টা অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে আপনি দেখবেন। মানে পৃথিবীতে অনেক আছে। আপনাকে আমি আরেকটা পেপার শেয়ার করতেছি, তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ জি প্লিজ। হ্যাঁ। আরেকটা পেপার এই যে, এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন অনেক বই আছে, পেপার আছে। এটা তো রিসার্চ এমন একটা এরিয়া, আপনি কোনোভাবেই মনে হবে যে আপনার এটা মানে অ্যাকচুয়াল পারফেক্ট না। দেখবেন একজনের কাছে আরেকজন গেলে এটার গ্রাউন্ডে অন্য মতবাদ হবে। এই যে দেখেন, সার্ভে স্যাম্পল সাইজ কিভাবে ক্যালকুলেশন করবেন, এই যে ওনারা এই যে মেথডটা দিয়েছে, হ্যাঁ, সেম ওইটার মতোই এই মেথড। এখানে স্যাম্পল সাইজ এই পুরাটা পড়লে দেখবেন এখানে অনেক জাস্ট কিভাবে স্যাম্পল সাইজটা ক্যালকুলেশন হবে। এইখানে আপনার পপুলেশন সাইজ কত হলে আপনি পি কত ধরবেন। হ্যাঁ, এটা এক একটা রিসার্চার এক এক ভাবে এক্সপ্লেন। আপনি 4টা 5টা পেপার পড়লে দেখবেন আপনার ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আপনি যত জাস্টিফিকেশন দিতে পারেন, আপনার রিসার্চে যত জাস্টিফিকেশন দিতে পারেন, যত গ্রাউন্ড দাঁড় করাতে পারেন, আপনারটা তত লজিক্যাল হবে, তত ভ্যালিড হবে। আমি আবার একটু ইয়ে শেয়ার করি, ব্রাউজার শেয়ার করি।